হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে শিমের বিচি রোদে শুকাতে দিব। তো এগুলাতে চলে আসছে, কি বলে মূল না শাখা বলে ওইটা চলে আসছে। তো শিমের বিচিগুলো রাত্রে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যে এভাবে হলুদ দিয়ে একটু মেখে ফ্যানের নিচে রাখবো, কিন্তু আমার মনে নেই। আমার যে যেটার মধ্যে ইয়ে করেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম যে জালির মধ্যে, ওই জালির মধ্যেই রয়ে গেছে। আর সকালে উঠে দেখি এই অবস্থা, মানে বিচি থেকে অঙ্কুর বেরিয়ে গেছে। এটা মেবি অঙ্কুরই হবে। তো এখানে আমি কিছু বিচি শুকাতে দিচ্ছি আর আরো কিছু বড়ই এখানে শুকাতে দিয়েছিলাম। তো এখানে বিচিগুলোকে আমি শুকাতে দিব। আর কিছু সময় শুকিয়ে আমি যেহেতু রাত্রে বিচিগুলা ভিজানোই ছিল, বলতে জালির মধ্যে রাখা ছিল, একটু ভিজা ভেজা ভাব, তো স্মেলটা বাজে আসবে বলে আমি এখানে একটু রোদ খাওয়াচ্ছি। এখান থেকে কিছু বিচি আমি রান্না করব আজকে তরকারির জন্য। তো ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো রিকোয়েস্ট করব আপনাদের যে ভিডিওটা স্কিপ না করার, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আজকে একটু অন্যরকম ইফতার বানাবো আর কি। যে ইফতারটা মনে করেন বাইরের ডিস্ট্রিক্টে বেশি চলে, আমাদের সিলেটে অত বেশি চলে না। বাট একদিন ট্রাই করে দেখবেন, আসলে ভালোই লাগে। যদি কোনোদিন ঝটপট ইফতার বানাতে চান বা ঝামেলা আছে বা ভাল লাগছে না, এই ইফতারটা বানিয়ে দেখতে পারেন। ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর এখানে কিছু বিচি আমি নিয়েছি শিমের রান্না করার জন্য। তারপর এই যে পাতাগুলা, এই পাতাগুলা হচ্ছে আমাদের সিলেটি ভাষায় বলে রুজত পাতা। আর এই পাতা দিয়ে মনে করেন যে পাকোড়ার মতো করলে, যেভাবে আমরা বেগুনের যে ব্যাটার বানাই ওই ব্যাটার দিয়ে যদি এই পাতার যে পাকোড়াটা করেন, তাহলে এত ভালো লাগে খেতে। এই পাতাটা মানে একটু তেতো তেতো ভাব না, মানে এই পাতাটা খেলে আপনার শরীরের যে একটা ক্লান্তি বা সারাদিনে রোজা রাখার পর একটা ইয়ে থাকে, ওইটা চলে যায়। এই পাতার আবার উপকারিতা আছে। এটাকে শুদ্ধ ভাষায় কি বলে আমি জানি না, বাট এটাকে আমাদের সিলেটে ভাষায় রুজর পাতা বলে। এই পাতাটা আমাদের মা খালারা মানে ছোটবেলা থেকে দেখে আসছি, যখন পেট খারাপ হয় বা পেটে কোনো সমস্যা, এই পাতা ফ্রাই করে বা একটু হালকা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে শুকনো শুকনো করে খান, তাহলে আম, দেখেছি যে পেটের ব্যথা কমে যায়, এরকম বলে থাকেন। তো এটা আবার আমাদের বারান্দায় আছে, 3-4টা গাছ আছে, ওইটা থেকে আমি একটু বড় বড় পাতা থেকে নিয়ে এসেছি। এখন এই পাতাগুলো ওয়াশ করব, শিমের বিচিগুলো ওয়াশ করব। আমার হাজবেন্ড আজকে আবার বলছিলেন যে ইফতারের সময় একটু ভাত খাবেন। তো ভাত খাবেন তো কি রান্না করব ভাবছিলাম। আর আজকে ইফতার বানানোর কোনো মুডই নেই, শরীরটাও ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছিল। তো ভাবলাম কি করা যায়, তো কিছু ভাজা পোড়ার আইটেম করব। আর যে ইফতারটা আমি বলেছিলাম ওইটাই করব, যেটা থাম্বনেল থেকে আপনারা এসেছেন। তো এই এখানে আমি কিছু ফলমূল কেটে নিব আর কিছু ভাজাভুজি করব। তো সাথেই থাকবেন, দেখতে পারবেন কি কি বানাই। তো ইফতারের আগে আমি যে কাজগুলো করে থাকি, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো আর দেখছেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন, এই যে ফলমূল কেটে রাখা ওইগুলার কাজ আমি আগে ভাগে করে রাখি, যাতে ইফতারের সময় আমার ঝামেলা না হয়। তারপরে শসা, গাজর, লেবু এগুলাও কেটে রাখি। যদি ভুনা খিচুড়ি করি তাহলে ভুনা খিচুড়ির জন্য যে আলু গাজর ছোট ছোট টুকরো করে রাখতে হয়, ওগুলাও কেটে রাখি। পেঁয়াজ, আদা, রসুন, এই ছোট ছোট কাজগুলা মানে আপনার ইফতারের আগে এত ঝামেলা করে, মনে হয় যেন এই ছোট ছোট কাজগুলাই অনেক বড় বড় কাজ। তাই আমি চেষ্টা করি যে ইফতারের আগে এই ছোট ছোট কাজগুলো আগে করে রাখার। এখানে আমি
উম, আপেল, তারপর মালটা, আঙুর এগুলা কেটে তো নিয়েছি। বাট আপেল তো কালো হয়ে যায় আগে কাটলে, যার জন্য আমি একটু লবণ পানির মধ্যে এগুলাকে মানে ধোয়া আর কি, জাস্ট লবণ পানির মধ্যে ধুয়ে তারপর রেখে দিই। কিন্তু তাতে করে কি হয়, তাতে করে কিন্তু আর পরে কালো হয় না। তো আজকে একটু ঝটপট কাজ করছিলাম, আর ভিডিও শুট কিন্তু বেশি করিনি, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি অফ ক্যামেরায় মানে পেঁয়াজ রসুন দিয়ে আমি তরকারির বাগারটা বসিয়ে দিয়েছি। এই কয়দিনের মানে ভাজা পোড়া খেতে খেতে আমার অবস্থা একদম খারাপ। মানে গ্যাসের যে একটা সমস্যা ওইটা হচ্ছে আমার। তো আমার মতো যদি কারো গ্যাসের সমস্যা হয়ে থাকে এই ভাজা পোড়া খেলে আমাকে কমেন্ট করবেন। আমি আসলে খুবই মানে এটা নিয়ে টেনশনে আছি যে আমার মানে এত গ্যাসের সমস্যা কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না। গতবারও মনে করেন যে ভাজা পোড়া খেয়েছি, এত সমস্যা করেনি, কিন্তু এইবার বেশি সমস্যা হচ্ছে আমার। মানে পেট ভরা ভরা লাগছে, মানে বমি বমি ভাব একটা। আর মানে বুকের পাশ থেকে পেট পর্যন্ত একদম মানে জ্বালা পোড়া করে। গ্যাসের কারণে মনে করেন যে সেহরিতে যে কিছু খাবো তার কোনো মানে উপায় নেই, এত খারাপ লাগে। তো গতকাল আবার আমি সেহরিতে মানে একদমই কিছু খাইনি, না খেয়েই রোজাটা রেখেছি আর কি। তো এখানে কথা বলতে বলতে আমি শিমের বিচির তরকারিটা বসিয়ে দিয়েছি একদিকে, আর অন্যদিকে আমি টাকি মাছ ভুনা করব। টাকি মাছটা ভুনা করি কিভাবে, অনেক সময় দেখা যায় যে টাকি মাছের যে খোসা থাকে ওইটা ফেলে তারপরে আমরা যে বাইং মাছ বলি বড় বড় ওইগুলার মতো ভুনা করি। আর আজকে আমি করব অন্যভাবে। আজকে মনে করেন চেং মাছ, আমরা সিলেটি ভাষায় টাকি মাছকে চেং মাছ বলি, আচ্ছা যাই হোক। তো টাকি মাছকে মাঝখানের যে কাটা থাকে ওইটা মানে আলগা করে, কুচি কুচি করেও না, মানে আধ ইঞ্চি আধ ইঞ্চি করে কেটে কেটে মানে ভুনা করব। এইভাবে ভুনা করলে খেতেও ভালো লাগে। একটু শুকনো শুকনো রাখবো না, আবার ঝুল ঝুলও রাখবো না, বেশি করে কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে মানে এই টাকি মাছের ভুনাটা করব। তো এই দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে আসলে মাঝখানের যে কাঁটাটা থাকে ওইটা ফেলে তারপর ভুনাটা করি। এক এক দিন এক এক ভাবে খেতে আসলে ভালো লাগে। প্রতিদিন একই রকম ভুনা একই রকম মানে খাওয়াটা আসলে একঘেয়েমি হয়ে যায়। তো বলতে পারেন আবার মাছের কাঁটা ফেলার মধ্যে টেস্টটা চেঞ্জ হয় কিভাবে। আসলে অনেক সময় দেখা যায় যে আম, অনেক জিনিসকে আপনি যদি ডিআইওয়াই করেন বা অন্যরকম ভাবে রান্না করেন তাহলে মানে টেস্টটা আসলে ভালো আসে। আর মাঝখানের যে কাঁটাটা ওইটা যদি ফেলে দেন তাহলে বাছাবাছির যে একটা ঝামেলা আছে ওইটা থাকে না। তো এখানে আমি কিছু দেশি বেগুন ছিল, যেটা কিনা আমার ইয়ে থেকে এসেছে, যারা দাদা বাড়ি থেকে এসেছে, ওইগুলাকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ফ্রিজের মধ্যে রাখা। তো একটু মানে কি বলে শুকিয়ে গিয়েছিল, বেগুনগুলো কাটতে একটু প্রবলেম হচ্ছিল, তারপরে কেটেছি। আর ট্রাস্ট মি এই বেগুন ভাজাটা এত মজা হয়েছিল, বাজারের যে বেগুনগুলো আনা হয় ওই বেগুনগুলা থেকে এই বেগুন ভাজাগুলো অনেক মজা হয়েছিল, কি আর বলবো। তো এখানে আমি বেগুন ভাজা করার আগে বেগুন কেটে তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিই। আর যে পাতাটা আমি ফ্রাই পাকোড়া বানাবো ওই পাতাটার মধ্যেও লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এতে করে কি হয়, যখন আমি ব্যাটার দিয়ে বেসনের ব্যাটার দিয়ে যখন এটা ফ্রাই করব, তখন যে পাতার মধ্যে যে একটা ইয়ে আছে ওইটা কিন্তু কি পাতার মধ্যে যে মশলাটা ঢুকবে না, ওইটা কিন্তু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখানোর পরে ওই পাতার মধ্যেও মশলাটার একটা ফ্লেভার আসবে বা লবণের একটা টেস্ট যাবে, যার কারণে দিয়ে থাকি, না দিলেও সমস্যা নেই। তো এখানে আমি কথা বলতে বলতে এই রুজোট পাতাগুলো ফ্রাই করে নিব। তো এই রুজোট পাতার ফ্রাই গুলো কিন্তু আমার আপার কাছ থেকে শিখেছি।
তো আপার বাড়িতে কিন্তু এই রোজট পাতাগুলো অনেক বড় বড় হয়, আর উনি যখন পাকোড়া বানান তখন কিন্তু 5-6টা পাকোড়ায় মানে আমরা যে নর্মাল প্লেটে ভাত খাই ওইগুলা কিন্তু ভরে যায়। তো এখানে এখানে যে রোজট পাতাগুলো নিয়েছি এগুলা কিন্তু এত বড় না, আর একবারেও ছোট না, একদম মাঝামাঝি পর্যায়ে আছে। আর এটা দেওয়ার পরে একটার সাথে আরেকটা কিন্তু লেগে গিয়েছিল। ওই সময় কিন্তু একদম তাড়াহুড়া ছিল। তাড়াহুড়া করে মানে এই আ পাতাগুলো আমি ফ্রাই করেছি। আর ইফতারের আগে এই পাতাগুলা ফ্রাই করলে কি হয় একদম মচমচে থাকে। বেগুনি বলেন, পেঁয়াজু বলেন, এগুলা আমি ইফতারের মনে করেন 15-20 মিনিট আগে ভাজা শুরু করি। যাতে ইফতারের সময় একদম মুচমুচে থাকে। আর এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন ভেজে নিব বেগুনিগুলো। বেগুনের মধ্যে যদি কাটার পর হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু মেখে রাখেন, তাহলে ভিতরে যে বেগুনের একটা টেস্ট থাকে ওইটার মানে স্বাদহীন লাগবে না। হলুদ, মরিচ আর লবণের টেস্টটা ভিতরেও যাবে, বাহির থেকেও পাবেন। আর ওই যে আগে থেকে কেটে রাখলে বেগুন দেখা যায় যে কালো হয়ে যায়। তো হলুদ, মরিচ আর লবণ দিয়ে যদি আপনারা মেখে রাখেন তাহলে কিন্তু কালো হবে না। তো এখানে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে আগের বেঁচে যাওয়া কিছু আলুর চপ ওইগুলাকেও ভেজে দিব। তো আলুর চপগুলো কিন্তু আমার লাগবে যে ইফতার আমি বানাবো ঝটপট ওইটার জন্য। এক দিন মনে হয় কি যে মানে এই ইফতারগুলো যদি বানানো না হতো তাহলে মানে ভালোই হতো। আবার মনে হয় কি ইফতার যদি বানাতাম না তাহলে তো মানে রোজা রোজার মাস এসেছে বা রোজা রেখেছি ওইটা যেত না। তো এখানে কথা বলতে বলতে আমি মানে টেবিলের মধ্যে সবকিছু নিয়ে এসেছিলাম, ছোলা বোনা, তারপরে আপনার ওই পাকোড়া, তারপরে আলুর চপ, বেগুনি এগুলা নিয়ে এসেছিলাম। আর ততক্ষণে মনে করেন যে আজানটা দিয়ে দিয়েছে, তো আমি পানি খেয়ে তারপর করেছি, এই খেজুর খেয়ে তারপর এই যে যে ইফতার আইটেমটা বানাবো সেটা হচ্ছে আজকে একটু মুড়ি ভর্তা করব। তো মুড়ি ভর্তাতে এখানে কি কি দিয়েছি দেখতেই পেরেছেন আপনারা। টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ এগুলা দিয়েছি, আর পেঁয়াজ দিব। তো এই মুড়ি ভর্তাটা এত এত মজা হয়েছিল কি বলবো। অনেক সময় আমরা আছে না পোলাও খাই, ভুনা খিচুড়ি খাই, খেতে খেতে আর ভালো লাগে না। তো আনকমন কি বানাবেন। তো অন্যান্য ডিস্ট্রিক্টে দেখা যায় তারা মনে করেন এই মুড়ি ভর্তাটা বেশি চলে। তো আমরা অনেক সময় বলি যে ইফতারের সময় কেমন করে মুড়ি ভর্তা খাই। আসলে এটা কিন্তু আসলে হেলথের জন্য উপকারী। এখানে মানে সবজিও পড়ে, বলতে টমেটো পড়ে, আপনি চাইলে শসাও দিতে পারেন, গাজরও দিতে পারেন, এটা আপনার মন গড়া। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, এরপরে উম টমেটো, আর এখানে একটা আলুর চপ দিয়েছি, আর বেগুনি দিব 2টা, বুট ভুনাও দিয়েছি এখানে আমি। তো সবকিছু দিয়ে একটু লবণ দিব, দিয়ে মাখিয়ে তারপরে এটা মানে করব, মাখাবো। তো পেঁয়াজটা আগে ভালো করে মানে একটু মেখে নিব। তো এখানে আমি আলুর চপ 2টা দিয়েছি, আর বেগুনিও 2টা দিয়েছি। দিয়ে এগুলাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর ওই মানে মুড়ি ভর্তাটা আপনারা যদি আগে মেখে রাখেন তাহলে কিন্তু মুড়িগুলো মানে একদমই হয়ে যাবে, মুচমুচে থাকবে না একদম। খাওয়ার আগ টাইমে এটা মাখাতে হয়। আর আমাদের যেহেতু লেট হয়ে গেছে, মানে ইফতার আইটেম নেওয়া মানে সবকিছু গুছাতে লেট হয়ে গেছে, যার কারণে মুড়ি ভর্তাটা আজানের আগে আর মাখাতে পারি নাই। তো খেজুর, ছোলা ভুনা, পেঁয়াজু এগুলা খেয়েছি আমরা। খাওয়ার পরে তারপরে এই মুড়ি ভর্তাগুলো মাখিয়ে তারপর খাবো। তো এখানে টেবিলে কিন্তু আমি তরকারি, ভাত এগুলোও নিয়ে এসেছি, যেহেতু আমার হাজবেন্ড বলেছিলেন খাবেন, যার জন্য। তো উনি উম ভাত খেয়েছেন অল্প পরিমাণ, জাস্ট মাছ ভুনা দিয়ে। আর এই মুড়ি ভর্তা খেয়ে বলছিলেন এত মজা হয়েছে। তো মুড়ি ভর্তা কিন্তু ওনারা মাখান, মানে আমার হাজবেন্ড, আমার ভাসুর তারা মাখান। মানে যখন মাখানোর সময় হয় আমরা তো সবকিছু গুছিয়ে রাখি, কাটা বাছা করে রাখি। যখন মাখানো স্টার্ট করা হয় তখন দেখা যায়
তারা ২ ভাই থেকে একজন মাখানাকি। তো আমি আজকে মনে করেন যে একটু তাড়াহুড়া দেখে আমি মাখিয়ে ফেলেছি। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে নিচ্ছিলাম আমার জন্য। তো জালাল আপু তো খাচ্ছেন আর আমি মানে এই ডিশটা সাজালাম আমার জন্য। ওনাকে একটা দিয়েছি, আমার জন্য একটা সাজালাম আরকি। তো কেমন হলো আমার এই মুড়ি ভর্তার যে ডিশ বা থালা কি বলে, তো এটার কালার কেমন হয়েছে বা ডিজাইন যে সুন্দর করে সাজিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে? আসলেই লোভনীয় হয়েছিল। আর খেতে খুবই ভালো লাগছিল। আসলে ঝটপট ইফতার আইটেম হিসাবে এটা বেস্ট আমি মনে করব। যদি কোনদিন আপনাদের এরকম আমার মতো ভালো লাগে না বা করতে ইচ্ছে করে না পোলাও, ভুনা খিচুড়ি, তখন আপনারা এইভাবে চটপট মুড়ি ভর্তা করতে পারেন। জাস্ট ভাজা-পোড়া যদি কিছু থাকে ওইগুলা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে করতে পারেন। তো এখানে আমি ইফতারগুলো খাচ্ছিলাম। আর ইফতার খাওয়ার পরে তো অনেক কাজ থাকে। মনে করেন যে আপনার ইফতার করার পর যে আ বাসনগুলা জমা হয় থালা-বাটি ওইগুলা ধোয়া লাগে। এরপর মানে গড়কে একবার মফ দেওয়া লাগে। এগুলা কাজ থাকে। আর তো চা নাস্তা তো আর আছেই। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইফতার করার পর আমি সেমাই বানাচ্ছি। আর চা আমরা অলরেডি খেয়ে ফেলেছি। তো এখানে সেমাই বানানোর রিজন হচ্ছে আমার বড় ভাসুর, বড় চা আ তারা আমাদের বাসায় বেড়াতে আসছেন। রমজান মাস আসলে দেখা যায় কি ইফতার পরে সেহরির আগে অনেকটা টাইম থাকে আর সবাই জেগে থাকেন। তো দেখা যায় একজন আরেকজনের বাসায় ঘুরতে যায়। তো তারা আসার কথা শুনে তো আমি মহা খুশি। তাই ভাবলাম আগে থেকে সব নাস্তা রেডি করে রাখি যাতে আসার পরে আর নাস্তা বানাতে গিয়ে গল্পটা মিস না হয়। তো এখানে আমি শরবত বানাচ্ছিলাম আর আমার যে সেমাই রেসিপি আমি দুধ, চিনি এগুলা দিয়ে মেরিনেট করে রাখি। জাস্ট কেউ আসার পরে দুধটা ঢালি, এর আগে ঢালি না। তো এখানে আমার সবকিছু প্রসেসিং শেষ। জাস্ট তারা আসলে মনে করুন তাদেরকে সার্ভ করব। তার আগে দুধ গরম করে নিচ্ছিলাম। তো দুধের মধ্যে লিকুইড দুধের মধ্যে আমি ধনেপাতা বলছি, মাথার উপর দিয়ে সবকিছু যায়। আচ্ছা যাই হোক এখানে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ এগুলা দিয়েছি দুধের মধ্যে, লিকুইড দুধের মধ্যে দিয়ে জালে বসিয়ে দিয়েছি। তো আমি এগুলাকে দুধগুলোকে গরম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে দুধটা জাল হচ্ছিল। আর তারা অলরেডি এসেও গেছেন। তাদেরকে সেমাই বানিয়ে আমি দিয়েছি দুধ জাল দেওয়ার পর। আর সেমাই দেওয়ার পর চা দিচ্ছিলাম। ঠান্ডা দিয়েছি ১ম এ তারপর সেমাই। আর এখানে ভাবিরা আসার সময় বাহরখানি নিয়ে এসেছিলেন আর দই। এখানে চা দিয়ে বাহরখানিগুলো আমরা খাবো। আর বাহরখানি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। এইটার নাম আমরা মনে করেন যে সিলেটি ভাষায় বাহরখানি বলি। বাট শুদ্ধ ভাষায় বাহরখানি কি বলে নাকি আর কিছু বলে জানি না। কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমার চা রেডি। সবার জন্য চা নিয়ে নিয়েছি। আর বিস্কিট, বাহরখানি সবকিছু একসাথে। তো চা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমার ননাসের বাসায়। তো আমার ননাসের ছেলে হচ্ছে মানে বাইরে থাকে। তো কালকে ওর ফ্লাইট, ও চলে যাবে। যার জন্য ওকে দেখার জন্য চলে আসলাম। তো ভাবিরা আমাদের বাসায় এসেছিলেন বেড়াতে। আর তাদেরকে নিয়ে আবার এসেছি আ আমার ননাসের বাসায়। যেহেতু সেহরি করার পর মনে করেন অনেক টায়ার্ড থাকি। তো দেখা যায় বেলা করেই ঘুম থেকে উঠা হয়। আর আমার ননাসের ছেলে ও চলে যাবে প্রায় ১২টার আগে। বাসা থেকে বের হয়ে যাবে দিনে। তো ওই টাইমে আর আসা পড়বে না। তাই ভাবলাম ভাবিদের সাথে একটু দেখে যাই। ওইখান থেকে আবার বাসায় গিয়ে ভাবিদের রেখে দিয়েছিলাম। তো ওনারা ছিলেন আমাদের বাসায়। সেহরি করেছেন। তো সেহরি রান্নার জন্য মাংস ভিজিয়ে আমি এসেছি বাসা থেকে আসার সময়। আর এখানে যারা ওর আপ্পিকে পেয়ে তো কত খুশি। ও কিন্তু মাইশাকে অনেক পছন্দ করে। মাইশা যারা পুরানা ভিউয়ার্স আছেন তারা জানেন মাইশাকে। মাইশা হচ্ছে মানে যারার ফেভারিট আপ্পি। ও হচ্ছে আমার ভাসুরের মেয়ে। ও ছোট। অ ওকে নিয়ে যারা মনে করেন যখন পেয়ে যায় তো ওকে নিয়ে
দুষ্টামি করবে, খেলাধুলা করবে। ওর আপ্পির কাছে ওর কত আবদার। আর রমজান মাস তো রহমতে ভরা মাস। এই মাসে আসলে খারাপ লাগা কাজই করে না। তো মাঝে, মাঝে মুড সুইং হয়ে যায়। ভালো লাগে না। অনেক সময় দেখা যায় যে কিছুই ভালো লাগে না। তো এইভাবে বেড়াতে গেলে ভালোই লাগে মাঝে মধ্যে, হোক রমজান বা হোক এমনিতে যেকোনো দিন। তো আপার বাসার এইখান থেকে ভিউটা এত ভালো লাগে ওনাদের বারান্দা থেকে। কারণ তাদের এই বারান্দা থেকে বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগে। গাড়ি, তারপর মানুষ সবকিছু দেখা যায়। কিন্তু আমাদের বাসা থেকে এরকম দেখা যায় না। তারপর এই তো আমার ননাসের ছেলে যেহেতু বাইরে যাবে ওখানে আমার ভাসুরও একজন থাকেন। তারপর ওর ননাসের হাসব্যান্ডও থাকেন। যার কারণে আ ওর সাথে মানে পিঠা বানিয়ে দিচ্ছেন কিছু। এখানে আমার বড় যা হেল্প করছিলেন পিঠা বানাতে। আমি ভিডিও করছিলাম। ভাবলাম ভিডিও করে রাখি YouTube এ ছাড়বো। তো স্মৃতি হয়ে থাকবে। এখানে ভাবি বানাচ্ছিলেন। আ এটাকে নুনের পিঠা বলে। তারপর আমাদেরকেও দিয়েছিলেন খাওয়ার জন্য। আ আপা আমাদেরকে দিয়েছিলেন খাওয়ার জন্য চায়ের সাথে। তো এখানে বাচ্চারা বারান্দায় খেলাধুলা করছিল। আমি ভিডিও একটু করেছিলাম। ওরা বলছে ধানের শীষে ভোট চাই। তারপর বলছিল আমার কাছে ভোট নাই। তো আমি ভিডিওটা ক্লিপ করেছিলাম তখন আর ওই স্লোগানটা ওরা আর দেয় নাই। যদি দিত তাহলে আমি রিয়েল ভয়েসটা রাখতাম। আর এখানে আ আমার মাসের মেয়ে আমাদেরকে নুনের পিঠা ফ্রাই করে দিয়েছে চায়ের সাথে। যেহেতু সেহরির টাইম একদম, তখন প্রায় ১টা বাজে ১:৩০ হবে। ওই সময় আমরা মানে চা, তারপর নুনের পিঠা এগুলা খেয়েছি। কারণ পেটের মধ্যে একদমই জায়গা নেই যে আর কোনো নাস্তা খাবো। আর এখানে দেখুন বাচ্চা পার্টি এরা বসে কি একটা গল্প তাদের। আর একজন তো মোবাইল দেখতে দেখতেই শেষ। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। আমার প্রায় ২টা বেজে যাচ্ছিল। বাসায় গিয়ে আবার সেহরি রান্না করতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।